নির্বাচনী সময়সীমা পেছাবে না সরকার, ভোট নিয়ে শঙ্কা কেটেছে বিএনপির। আন্তর্জাতিক মানের ভোট আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইইউ, ইসির সাথে প্রতিনিধিদের বৈঠক। জুলাই সনদ ঘিরে রাজনীতিতে অনিশ্চয়তা দোলাচল, অনেককে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। ডাকসু নির্বাচনে চলছে শেষ দিনের মনোনয়ন সংগ্রহ ও জমা, জাকসুতে একদিন বাড়ল সময়। এ মাসেই শেষ হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার, তারেক রহমান ও বাবরকে খালাসের রায় বাতিলের বিরুদ্ধে শুনানি। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা ঘিরে পুলিশের রমরমা বাণিজ্য, জরিমানার নামে পকেট ভারী কর্মকর্তাদের। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার চিন্তা নেই, সচিবালয়ে এই কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, সরকার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মানে পরিবর্তন হয়নি, তাই নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলছেন। জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তা 2 মাসের মধ্যেই আইনে পরিণত করা হবে। ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওই রকম ভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই, বিন্দুমাত্র চিন্তা নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, তাই এ নিয়ে কোনো শঙ্কা নেই বিএনপির। রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্য হলেও এর বাস্তবায়ন নির্ভর করবে জাতীয় সংসদের উপর। জানান, জুলাই সনদকে ইতিবাচক হিসেবে দেখছে তাদের দল, তবে এমন কিছু করা যাবে না যাতে সামনে খারাপ নজির তৈরি হয়। সংবিধানের মধ্যে থেকে সমঝোতা দলিল কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা করার আহ্বানও জানান বিএনপির নেতা। আমরা এখানে যতই ঐকমত্য হই, যতই দলিলের মধ্যে সই করি, সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদেই করতে হবে। এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে। এটা নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও সুষ্ঠু পরিবেশ যাচাই আগামী মাসে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি বিশেষজ্ঞ দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। জানান, আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। চতুর্থবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার সকালে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। 1.5 ঘন্টা বৈঠক শেষে মাইকেল মিলার জানান, সফল হয়েছে আলোচনা। গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। European Union will provide a support package in excess of 4 million euros. আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের সময়সীমা আছে। নির্বাচনটি যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী করতে সংকল্পবদ্ধ। এছাড়া কমিশনের সক্ষমতা বৃদ্ধিতেও আমরা কাজ করব। আমরা চাই আগামী নির্বাচন গ্রহণযোগ্য হোক, এজন্য আমরা সহায়তা করছি। আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তা দেখতে আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে বলেও জানান মিলার।
Next month, we have a team of technical experts who will come. It's not the observation mission. নির্বাচন পর্যবেক্ষণের দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রাধান্য দিয়ে থাকে। ফলে আমরা আগামী মাসে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব। পর্যবেক্ষক আসার সম্ভাব্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ে আগামী মাসে একটি কারিগরি বিশেষজ্ঞ দল আসবে। Politically, Bangladesh is a priority for the European Union. ভোট আয়োজনে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও গেল কয়েকটি নির্বাচন উচ্চ মাত্রায় প্রশ্নবিদ্ধ বলে মত ইউরোপীয় ইউনিয়নের। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদে ভিন্ন মতের আধিক্য প্রশ্নবিদ্ধ করবে এর যৌক্তিকতা। অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের মুখোমুখি হবে দেশ, বাড়তে পারে সংঘাত, অবিশ্বাস। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না এলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। সাদবিন শফিকের রিপোর্ট। জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়, আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো কখনো হয়েছে একমত, আবার কখনো নিয়েছে মুখোমুখি অবস্থান। এসবের মধ্যেই এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে সংশোধিত সনদেও কিছু অসামঞ্জস্য পেয়েছে তারা, আর সনদ নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত ও এনসিপি। রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান মনে করেন জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে এত বেশি ভিন্ন মত ব্যাহত করবে এর উদ্দেশ্য। না তত্ত্বাবধায়ক সরকার, না উচ্চকক্ষ, না সাংবিধানিক প্রতিষ্ঠান, না আর্টিকেল 70, কোনোটার ক্ষেত্রেই আমরা সুস্পষ্ট কোনো সমাধান নিয়ে আমরা যেতে পারছি না। তাহলে যদি সেই সুস্পষ্ট সমাধান নিয়ে যদি আমরা না যাই, তাহলে সত্যিকার অর্থে এই যে ভারসাম্য তৈরি করা, সেই ভারসাম্যকে আমরা তৈরি করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসছে। আমরা কি ওই যে এক ব্যক্তি বা এক দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে, সেটাকে আমরা বন্ধ করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসবে। এবং এই দুটো ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিন্তক ফরহাদ মজার মনে করেন গণপরিষদ গঠন ছাড়া জুলাই সনদই শুধু নয়, গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার বাস্তবায়নও কঠিন হবে। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি, সরকার নির্বাচনের মধ্যে নাই। এটা হলো বাস্তবতা। তো আপনি টালবাহানা করছেন কেন? আপনি ঘুরে ঘুরে কেন এগুলো করাতেছেন? আপনি দরকার তো না। আপনি তো প্রথমত এই প্রথম থেকেই আপনি জনগণের অভিপ্রায়, এটা যেন একটা সামষ্টিক অভিপ্রায়ের রূপ নেয়, তর্ক বিতর্ক আলাপ আলোচনার সঙ্গে যেই থাকুক, আপনি যে দল করেন কি মতের, ইররিলেভেন্ট। এটা আপনি গণপরিষদে বসে আপনি তর্ক বিতর্ক করবেন। গণপরিষদে যে সিদ্ধান্ত হবে এটাই জনগণের সামষ্টিক অভিপ্রায়। তবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসে, তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, আন্দোলনের পথেও হাঁটতে পারে কেউ কেউ। আপনি হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময়ে ইলেকশন দিবেন, কিন্তু সেইখানে বাকি রাজনৈতিক দলগুলো যারা জুলাই চার্টারে সাইন করছে না, তারা বলতে পারে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। যেহেতু আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান করতে পারছেন না, তারা এই সমস্যার সমাধানের রাস্তা হিসেবে রাস্তাকে বেছে নিতে পারেন, স্ট্রিট এজিটেশন, আন্দোলন। এগুলো করে টালবাহানি করে তারা মূলত জনগণকে উপর আবারও পুরনো ফ্যাসিস্ট শাসনটা বহাল রাখার জন্যে তারা এইসব টালবাহানা করছে। দরকার তো নেই তার এসব করার জন্য। আমরা আমাকে বলেন, এই যে যতগুলো কমিশন হয়েছে এর মধ্যে কোথায় আছে আপনার একটা যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল? বিশ্লেষকরা বলছেন কাগজে কলমে কি লেখা বা অঙ্গীকার করা হলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বিপ্লবী সরকারের ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ডাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিন আজ, জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল এ সময় নির্ধারিত থাকলেও একদিন বাড়ানো হয়। আজ দুপুর 12টা পর্যন্ত আরও 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভিপি, জিএস সহ বিভিন্ন পদের জন্য আজকে মোট মনোনয়ন জমা পড়েছে 85টি। ছাত্রদলকে বাড়তি সুবিধা দিতে মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই অভিযোগ প্রসঙ্গে চিফ রিটার্নিং অফিসার বলেছেন, কাউকে বাড়তি সুবিধা দিতে নয়, বরং সবার স্বার্থেই সময় বাড়ানো হয়েছে। সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা, আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি ডাকসু এবং হল সংসদে, আর পরের দিনই আমাদের ফর্ম জমা দেওয়ার আগামীকাল লাস্ট ডেটই থাকলো। এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা।
বিদায়, বিকেল 4টা পর্যন্ত কতজন মনোনয়ন সংগ্রহ করলেন এবং জমা দিলেন? তমাল, শুরুতে জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন এর যে মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা, এবং তারা এই মনোনয়ন জমা দেয়া এবং মনোনয়নপত্র সংগ্রহের যেই বর্ধিত সময়ের সীমা সেটির কঠোর সমালোচনা করেছেন এবং একটি দলকে সুবিধা দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটা তারা তুলেছেন। এবং আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত কয়টি জমা দেওয়ার তথ্য রয়েছে, এখন পর্যন্ত 85টি মনোনয়নপত্র জমা দেওয়ার আজকের দিনের এখন পর্যন্ত সেই তথ্যটি আমাদের কাছে রয়েছে। একই সাথে মনোনয়নপত্র তুলেছে এই তথ্যটি আছে, প্রায় 70 জনের মতো এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন প্যানেলের যেই প্রার্থীরা রয়েছেন তারা কেউ কেউ এসে এককভাবে কিংবা তাদের তাদের বন্ধুদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছেন, আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যারা এককভাবে এসে তাদের স্বতন্ত্র প্রার্থিতা কিংবা যেই কাঙ্ক্ষিত পদ রয়েছে সেই কাঙ্ক্ষিত পদের মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছেন। একটু যদি আমরা এখানে তুলে ধরি, 8ম দিনের মতো যেহেতু চলছে এই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি, তার কারণে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যেই শিক্ষার্থীরা যখন আসছেন মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তখন তারা কিন্তু তাদের অভিযোগের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরছেন এবং তারা প্রত্যাশা করছেন যে একটি লেভেল প্লেইং ফিল্ড বজায় যদি থাকে এই ছাত্র সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে অনেক দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যেই স্বপ্ন শিক্ষার্থীরা দেখে আসছিলেন, সাধারণ শিক্ষার্থীরা, সেটি বাস্তবায়ন খুব বেশি দূরে নয় এবং প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। অন্যদিকে যেহেতু অভিযোগ আমরা জানতে পেরেছি বাম যেই জোটগুলো রয়েছে তাদের প্রার্থীদের পক্ষ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের যেই প্যানেলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে, সেখান থেকে জানানো হয়েছে যে কোনো ব্যক্তি কেন্দ্রিক যাতে দলকে সুবিধা দেওয়ার জন্য না হয়, বরং প্রতিটি শিক্ষার্থীর স্বার্থেই এই ছাত্র সংসদ নির্বাচনটি হয় সেই কথাটি জানিয়েছেন। এবং স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে যারা বিভিন্ন প্যানেলে রয়েছেন সেই প্রার্থীদের মাঝেও কিন্তু একটি ভিন্ন আবহ লক্ষ্য করা যাচ্ছে যে তারাও এই 9 সেপ্টেম্বরের ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তমাল, এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ জমার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। সকাল 9টা থেকে পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা কার্যক্রম শুরু হয়। একই সাথে সংশ্লিষ্ট হলগুলোর নমিনেশন ফর্মও সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম জানান, প্রথম দিনে 21টি হল সংসদের জন্য 86 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন 46 জন প্রার্থী। আশা করেন সবার সহযোগিতায় অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এজাজ সৌমিক। সৌমিক, আপনি এর আগের খবরে জানাচ্ছিলেন যে সকালে ক্লাস এবং পরীক্ষা থাকায় মনোনয়ন কেনা এবং জমার পরিমাণ কম ছিল, এখনকার কি অবস্থা? দুপুর পর্যন্ত আসলে এই পরিস্থিতি ছিল এবং দুপুরের পরে কিছুটা বেড়েছে। সেই হিসেবে আমরা গতকালকে প্রথম দিনে 132 জন কেন্দ্রীয় এবং হল সংসদ মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। আজকে সর্বশেষ খবর অনুযায়ী আরও 20 জন সংগ্রহ করেছে হল এবং কেন্দ্রীয় সংসদ মিলে। তবে বিকেল 5টার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করা হবে, সেখানে আজকের দিনে কতজন নিল সেই তথ্যটি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী সহ সবার মাঝে দেখছি বেশ উৎফুল্ল ভাব রয়েছে এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে ছাত্র ইউনিয়ন বা বাম প্রগতিশীল যে দলগুলো রয়েছে, এরা ছাড়াও স্বতন্ত্রভাবে কিন্তু অনেকেই অংশগ্রহণ করবে এবং একক প্রার্থিতা কিন্তু কোনো ছাত্র সংগঠনই সেখানে ঘোষণা করেনি এবং সবাই মিলে বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যাদের উজ্জ্বল মুখ ছিল, এই ধরনের ব্যক্তিদেরকে তারা সামনের দিকে এনে বিজয়টা নিজেদের দিকে নেওয়ার জন্য সবগুলো ছাত্র সংগঠনই চেষ্টা করছে। এর বাইরেও স্বতন্ত্রভাবে বেশ কিছু ব্যক্তি রয়েছে, তারা ক্যাম্পাসে তাদের নিজস্ব পরিচিতি রয়েছে, প্রত্যেকটি সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে পরিচিতি রয়েছে, তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন। এবং আজকে কিন্তু এই ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ানো হয়েছে এবং 21 তারিখ মনোনয়নপত্র জমা এবং গ্রহণের শেষ তারিখ এবং এরপরে যাচাই বাছাই হবে, তারপর 21 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। সৌমিক, আপনাকে ধন্যবাদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এজাজ সৌমিক। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও বাবরকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষ হয়েছে। এদিন আপিল বিভাগ 21 আগস্টের মামলা বিচারাধীন থাকা অবস্থায় কেন তড়িঘড়ি করে প্রধান আসামি মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন, যার কোনো সদুত্তর দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়, যে ঘটনায় মারা যান আওয়ামী লীগের 24 নেতাকর্মী। ঘটনার পরপরই হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। অবশেষে 2018 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গেল 1 ডিসেম্বর লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। তবে সবাইকে অবাক করে দিয়ে এ মামলায় খালাসের রায় বাতিল চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানিতে আপিল বিভাগ প্রশ্ন তোলেন, 21 আগস্টের ফাঁসি রায় বহাল থাকা অবস্থায় কেন তড়িঘড়ি করে কার্যকর করা হলো মুফতি হান্নানের রায়। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানিতে আপিল বিভাগ প্রশ্ন তোলেন, 21 আগস্টে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকা অবস্থায় কেন অন্য মামলায় তড়িঘড়ি করে কার্যকর করা হলো মুফতি হান্নানের ফাঁসি। কেনই বা একই দিন 5.5 ঘন্টার জবানবন্দি নেওয়া হলো 3 আসামির। শুনানির শেষ দিকে হাইকোর্টের রায় বাতিল চান রাষ্ট্রপক্ষ। 2011-তে উনি কন্ডেম সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাকে সরাসরি কন্ডেম সেল থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে এই কনফেশন আইনত টিকতে পারে না। যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড, জাস্টিস বারিড। আসামিপক্ষ আপিল বিভাগকে বলেন, এ মামলায় পদে পদে আইন ভাঙা হয়েছে। বুধবার তারা এসব বিষয়গুলো তুলে ধরবেন সর্বোচ্চ আদালতে। টিএফআই সেলে বন্দী ছিলেন, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে 12 জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে 410 দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। অবশেষে 21 বছর পর এ মাসে চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা যেন হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের টাকা কামানোর মেশিন। চলাচলের অনুমতি নেই, তাই করা হচ্ছে জব্দ। জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার পর সেই রিকশায় আবার ধরা হচ্ছে কিছুদিন পর। বিস্ময়কর হলো, জরিমানার নামে টাকা নেওয়া হচ্ছে কাগজপত্র ছাড়াই। আর সেই টাকা আবার সরকারের কোষাগারে নয়, বড় অংশই যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। চ্যানেল 24-এর অনুসন্ধানে ধরা পড়েছে এমন কিছু অনিয়ম। জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আবু জাহেদ ও হারুনুর রশিদ। দিচ্ছি সবাইকে রেভিনিউ দিচ্ছি, জিজ্ঞেস করেন ওনাদেরকে রেভিনিউ দিচ্ছি। এই যে উনি তো একটু আগে নিয়ে গেল, আপনারা কি রেভিনিউ স্ট্যাম্প দিচ্ছেন? না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় না। এটি রোববার বেলা 12টায় চট্টগ্রাম নগর ট্রাফিক অফিসের চিত্র। জব্দ করা ব্যাটারি রিকশার জরিমানা হিসেবে আদায় করা 3250 টাকার মধ্যে 2500 টাকাই সরকারি কোষাগারে যাচ্ছে না, এমন অভিযোগের অনুসন্ধানে নেমে হাতে নাতে প্রমাণও পায় চ্যানেল 24। না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় নাই। যে আমাকে শুধু ওই যে গাড়ি বের করার জন্য যে স্লিপটা সেটা দিছে, জাস্ট এটাই দিছে। বাকি যে 2500 টাকার ওটা কোনো স্লিপ বা রেভিনিউ দিছে? না, আমাকে তো কিছু দেওয়া হয় নাই। এই যে আমাদের এখানে দেখেন, আমরা সম্পূর্ণ আজকে যে গাড়ি ছাড়বো সম্পূর্ণ রেভিনিউ আমরা এইভাবে 2500 টাকার স্ট্যাম্প 1 2 3 4 5 টাকা এটা দিয়ে দিচ্ছি, ডেট পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা এগুলি যে আমরা সিলমারি, এই যে এগুলো আমাদের 14 তারিখের কোন 16 17 তারিখ, এই যে দেখেন না এখানে ডেট আছে, এটা 14 আগস্ট, এটা 14 এটা সিলমারা, এগুলি আমাদের এইভাবে মারি দিই, যেটা নিবে
যেটা নিবে আমরা ওটা দিয়ে দিই। আপনি এখন 3টা মারলেন 17 আগস্টে আর না ওগুলি তো পড়ে থাকে না, এখানে না নিলে পড়ে থাকবে না। এগুলি হলো 14 তারিখে না নিলে তো পড়ে থাকবে। যখন আমরা এটা কেটে দিয়ে দিই অনেক সময় অনেকজন নেয় না, চলে যায়, এটা তো ওর ব্যাপার। নিয়ম অনুযায়ী জব্দ ব্যাটারি রিকশা ছাড়িয়ে নিতে রেকার বিল বাবদ 750 টাকা এবং স্ট্যাম্পের মাধ্যমে বাকি 2500 টাকা জরিমানা আদায় করার কথা। কিন্তু অধিকাংশ চালক মালিকদেরই অভিযোগ স্ট্যাম্প দেয়া ছাড়াই আদায় করা হচ্ছে এই জরিমানা। এমন চিত্র কম বেশি সিএমপির 4টি ট্রাফিক অফিসেই। জরিমানা হচ্ছে আমরা 3250 টাকা দিই, এখানে আমার রেকার বিল দিয়ে শুধু 750 টাকা। 750 টাকা সরকার পায়, আরগুলা ওনারা রাখি দেয় আর কি, ওনারা বাক করে নেয় এগুলা। মোড়ে আসলে তো গাড়ি নিয়ে যায়, তার ওরা ভিতর থেকে ম্যাক্সিমাম নিয়ে আসি, ওরা গাড়িগুলো নিয়ে যায়, তারপর যে আমাদের থেকে 3250 টাকা নেই। স্ট্যাম্প তো আমরা ওগুলো তো বুঝি না, আমরা তো এগুলো বুঝি না, বুঝতে তো আর আমরা অবশ্যই চাইতাম। যতবার ধরবো ততবার টাকা, মানে আজকে আনছি কালকে ধরলে আবার টাকা। এছাড়াও রেকার ভাড়া বাবদ যে 750 টাকা নেওয়া হয় তা নিয়েও আছে প্রশ্ন, কারণ জব্দ গাড়ি ডাম্পিং স্টেশনে নেয়ার জন্য কখনোই রেকার ব্যবহার হয় না। চালক বা ট্রাফিক পুলিশের কেউ একজন চালিয়ে নিয়ে আসেন গাড়ি। অভিযোগ স্ট্যাম্প ছাড়া নেওয়া টাকার পুরোটা ভাগবাটোয়ারা হয় নিজেদের মধ্যে, আর রেকার ভাড়া বাবদ আদায় করা 750 টাকার অর্ধেকের বেশি কমিশনারের ফান্ডে এবং বাকিটা ব্যয় হয় পুলিশ সদস্যদের কল্যাণ তহবিল এবং অফিস খরচ হিসেবে। তবে স্ট্যাম্প ছাড়া টাকা আদায়ের কোনো সুযোগ নেই বলছেন সিএমপির মুখপাত্র। স্ট্যাম্প না দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, আমরা অ্যাডভান্স স্ট্যাম্পগুলো নিয়ে আসি, প্রত্যেকটা স্ট্যাম্প তো না দেওয়ার সুযোগ নাই। যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে আমাদের কাছে দিলে আমরা সেটার যথাযথ ব্যবস্থা নেব। অবৈধ ব্যাটারি রিকশা আটক ঘিরে এই বাণিজ্যকে চরম অনৈতিক বলছেন নাগরিক সমাজ। এটা জঘন্য একটা জিনিস, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি অচিরেই যারা এটা নিয়ন্ত্রণকারী সংস্থা উচ্চমহলে আছেন তারা এই কথাগুলো কানে শুনবেন, তারা তাদের কগনাইজেন্স এগুলো নেবেন, নিয়ে একটা ব্যবস্থার খুবই জরুরি। সিএমপির হিসাবে গত জুলাই মাসে ব্যাটারি রিকশা আটক হয়েছে 5647টি, আগস্টের প্রথম 13 দিনে 2651টি। এসবের বিপরীতে আদায় হয়েছে 2,69,68,000 টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সিলেটের গোয়াইনঘাটের পর্যটন স্পট জাফলংয়ের পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাতনামা 100 থেকে 150 জনের বিরুদ্ধে মামলা করেন সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম। গোয়াইনঘাট থানার ওসি জানান, লুটপাটের ঘটনায় মামলার আসামিদের ধরতে অভিযান চলছে। উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে প্রশাসন। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 12 জনকে ধরা হলো। এ পর্যন্ত জব্দ করা হয়েছে 4 লাখ ঘনফুট পাথর। সব পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা জেলা প্রশাসনের। কাল চালু হচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। এতে ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমছে 135 কিলোমিটার। এর উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। ফলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এই জনপদের। মাওলানা ভাসানী সেতুর এক পাশে কুড়িগ্রামের চিলমারি ঘাট এবং অপর প্রান্তে গাইবান্ধার হরিপুর ঘাট। উভয় পাশে করা হচ্ছে 86 কিলোমিটার সংযোগ সড়ক। 2021 সালে নির্মাণ কাজ শুরু করে চীনের একটি প্রতিষ্ঠান। পুরো প্রকল্পে খরচ হয়েছে 925 কোটি টাকা। সুন্দরগঞ্জের যে মানুষগুলো আছেন, গাইবান্ধার যে মানুষগুলো আছেন, তারা এই পারের মালগুলো ওপারে নিয়ে বিক্রি করতে পারেন, ওপারের মালগুলো বিক্রি করতে পারবেন। এই তিস্তা ব্রিজ চালু হলে আমাদের সুবিধা হবে, চিলমারি থেকে গাইবান্ধা রাস্তাটা ক্লিয়ার হবে, আমাদের চলাফেরা খুব সুবিধা হবে। দীর্ঘ রাস্তা ঘোরার যে সমস্যাটা দূর হবে, অল্প সময়ের মধ্যে তারা ঢাকায় যেতে পারবে, টাকারও সাশ্রয় হবে।